আরেকজনকে যখন মারতেছিল সে বলতেছে, বাবা আমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা মা, আমাকে যদি তোমরা মেরে ফেলো আমার পালাবো, আমার বাচ্চা রাস্তা দিয়ে হয়ে যাবে, তারা রাস্তা ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত রক্ত, হাত পা বেঁধে এইভাবে ঝুলিয়ে রেখেছে। মাধ্যমে আমাদের প্রতিবাদটা জানিয়ে যাচ্ছিলাম। বর্তমান সরকার কি আমাদের কথা কি বুঝে না, নাকি আমরা তাদেরকে বুঝাতে পারিনি? গত 27শে আগস্ট বাংলাদেশ বর্তমান যে সরকার 5 সদস্যের একটি কমিটি গঠন করছে, এটা আপনারাও জানেন। সেই কমিটির মাধ্যমে 45 দিন একটা সময় দিছে। 45 দিনের ভিতরে আপনার আমাদের যারা গুম খুম হয়েছে বা যারা হয়েছে তাদের যে একটা রোড ম্যাপ, এখনো পর্যন্ত তারা ওই ধরনের কোনো চিন্তা করেনি। আজকে 15 দিন অতিবাহিত হয়ে গেল, জাস্ট আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রাখার জন্য। এটা কি তাদের কি পরিকল্পনা? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ যে সরকার আজকে আমাদের আরেকটা বিষয়, যে আয়নাঘর, আপনারা সবাই আয়নাঘর শুনছেন, আয়নাঘর কোথায়? আজকে আমি সাংবাদিকদের জানতে চাই, আয়নাঘর কি আপনারা সরাসরি এখন মিডিয়াকে আমাদের দেশবাসীকে জানাতে পারছেন? তার মানে সেই আয়নাঘর গুলো কোথায় আছে? এখন একটা আয়নাঘর উন্মোচন হয়নি। এই আয়নাঘর গুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যারা র্যাবের দায়িত্বে ছিলেন, ডিজিএফআই দায়িত্বে ছিলেন, ডিবির দায়িত্বে ছিলেন এবং অন্যান্য তদন্ত সংস্থা যারা এই নিকৃষ্ট জল্লাদের আয়নাগর নামে পরিচিত করে মানুষকে পাখির মতো মেরে ফেলছে, তাদের সকলকে 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত সকলকে আমরা আইনের আওতায় এনে তাদের আমরা শাস্তি দেওয়া দাবি করছি। শতকরা 70 থেকে 80 জন লোক যারা গুম খুন অপহরণ হয়েছে, তার ভিতরে 70 থেকে 80% লোক র্যাব করছে। র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট, সারা বিশ্বের কাছে তারা একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই অতি বিলম্বে এই র্যাবকে, এই দেশ থেকে, এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন, আজকে অনেক দুঃখের বিষয়, বিভিন্ন রাজনৈতিক মহলে যারা আছেন সবাই তাদের পদ পদবি এবং তাদের শেয়ার নিয়ে তারা ব্যস্ত। আজকে আমরা যারা স্বজনহারা, যারা কষ্টে আছি, যারা অভাবে আছি, যারা বিপদগ্রস্ত, আমাদের পাশে কাউকে এখনো দেখেননি। আমার মনে হয় না যে আর দেখার সুযোগ হবে কিনা সন্দেহ। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যাচ্ছি, আপনারা জানেন একটা বিষয় নিয়ে আমাদের সাবেক আমির গোলাম আজমের ছেলে আজমির সাহেবের একটা গামছা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। আরে আহমদ, ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি। তার কাছে ইমানি শক্তি ছিল, তার কাছে সে নামাজ পড়তো, তার কাছে ইমানি শক্তি ছিল, সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে। সেখানে থাকে 1 মাস 2 মাস পর্যন্ত বেরোলে কেউ বাক শক্তিও থাকে না, বাক শক্তিও থাকে না, কথা বলার শক্তিও থাকে না। এই ধরনের লোককে আমরা ঘৃণা করি। আপনারা সঠিকভাবে না জেনে না শুনে এই আইনাগরের বিরুদ্ধে যারা কথা বলেন, অপপ্রচার করতেছেন, যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলছি, আপনারা ভালোভাবে জেনে নিন। আরেকটা আমাদের যে বিষয় আসলো, বাংলাদেশ আজকে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, এখনো 100% স্বাধীন হয় নাই, আরো 20% স্বাধীন হওয়ার বাকি আছে। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে রাজনীতিবিদ আর ব্যবসায়ী ছাড়া কেউ সহজে দেখা করতে পারে না। আপনার মতো আমার মতো যারা অসহায় আছেন, তারা যদি দেখা করতে হয় দালালের মাধ্যমে অনেক টাকা গুনতে হতো। আজকে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অফিসের আশেপাশে বাইরে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে। তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে, খরচাপাতি দিতে হবে, তাহলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে। আমরা কি এই স্বাধীন দেশে ছিলাম? এটাই কি স্বাধীন? আজকে আমাদের যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত
তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক, এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। 2016 সালে আমি নিজেই আয়নাঘরে ছিলাম। 2016 সালে আমি নিজেই আয়নাঘরে ছিলাম। কোটি কোটি টাকার বিনিময়ে আমি বেলাল মুক্তি পেয়েছি, জীবন ভিক্ষা পেয়েছি। সেখানে আমি দেখেছি হাত পা এভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে তছাড়ি করে। তার 3টা বাচ্চা বলে, বাবা আমাকে মেরো না, আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে পারি নাই, আমাকে মেরো না, আমাকে যদি মেরে বলো আমার 3টা বাচ্চা কে বিয়ে দিবে? সেই নরঘোষরা কখনো শুনবে নাই, কখনো ক্ষান্ত হয় নাই। আজকে আরেকজনকে যখন মারতেছিল সে বলতেছে, বাবা আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা মা, আমাকে যদি তোমরা মেরে ফেলো আমার পালাবো, আমার বাচ্চা রাস্তার এতিম হয়ে যাবে, তারা রাস্তা ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত আর রক্ত, হাত পা বেঁধে এভাবে ঝুলিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে রক্ত আর রক্ত, দান ভিক্ষা চাচ্ছে। হাত বলছে, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। তখন আমরা খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো। সেখান থেকে যখন লোক দিয়ে যাচ্ছে বলে যে, ভাইয়া তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ, গুড বাই পৃথিবী, গুড বাই পৃথিবী। তাদের এই শব্দগুলো আমার এখনো কানে কষ্ট হয়, আমার এখনো বুক ব্যথা হয়। আমি এখন এই কষ্টগুলো আমার সহ্য করতে পারি না, আমার এখনো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট। আল্লাহ এদের বিচার করবে। আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা, তারা কি যে জুলুম অত্যাচার করে।